হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আন্ডার দ্য ডোম সিরিজের এক্সপ্লেইন করতে চলেছি, যা স্টিফেন কিং এর একই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এটি প্রথমে ২০১৩ সালে সম্প্রচার শুরু হয়। সিরিজটি চেস্টার্স মিল নামের একটি ছোট শহরকে নিয়ে নির্মিত হয়েছে। এই শহরটি একসময় রহস্যময় একটি অদৃশ্য ডোম দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। এরপর সেখানে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে যার কারণে এই পুরো শহরটি একদম নরকে পরিণত হয়ে যায়। কিন্তু সেখানে আসলে কি হয়েছিল, এই বিষয়টি জানতে হলে দেখতে হবে এই পুরো সিরিজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সিরিজের শুরুতে বারবি নামের একটি ছেলেকে দেখানো হয়। তাকে জঙ্গলের মধ্যে একটি ডেড বডিকে কবর দিতে দেখি। বারবির মাথায় একটি আঘাতের চিহ্ন দেখে আমরা সহজেই বুঝতে পারি যে এই ডেড বডির লোকটার সাথে তার একটা ফাইট হয়েছিল। এখানে আমরা জানতে পারি যে বারবি এই এলাকার স্থানীয় কেউ ছিল না, তাই ডেড বডিকে কবর দেওয়ার পর সে তার গাড়ি নিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ি নিয়ে পালানোর সময় বারবি তার সামনে একটি পুলিশের গাড়ি দেখতে পায়। এমন অবস্থায় সে পুলিশকে দেখে বেশ ঘাবড়ে যায়। এরপর ভয়ে ভয়ে সেই পুলিশ অফিসারের গাড়িকে পাশ কাটিয়ে চলে যায়। এবার হঠাৎ করে তার সামনে কিছু গরুর পাল চলে আসে, আর গরুগুলোকে বাঁচানোর জন্য বারবি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার ফলে তার গাড়িটা একটা কাঠের দেয়ালে আঘাত করে একটা জায়গায় এসে থেমে যায়। আর ঠিক তখনই সেখানে একটি বড় ধরনের ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্পের কারণে আকাশ থেকে অদৃশ্য একটা জিনিস এসে মাটিতে পড়ে। আর এই জিনিসটা এতটাই ধারালো ছিল যে এটি মুহূর্তের মধ্যেই একটি গরুকে মাঝ বরাবর দুভাগে ভাগ করে দেয়। এই ঘটনা দেখে বারবি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর এই ভয়ে সে দেয়ালটিকে স্পর্শ করে। সে বুঝতে পারে যে এটি ছিল একটি ইনভিজিবল দেয়াল। এই দেয়ালটি এতই ধারালো ছিল যে কয়েকটি বাড়িকেও সেটি দ্বিখণ্ডিত করে দিয়েছে। এমন সময় সেখানে জয় নামের একটি ছেলে আসে। সেও এই অদৃশ্য দেয়ালটি দেখে বিস্মিত হয়ে যায়। অন্যদিকে সেই পুলিশ অফিসারদেরকে দেখানো হয় যাদের কাছে নোটিফিকেশন এসেছে সারা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সাথে ইন্টারনেট পরিষেবাও বিকল হয়েছে। এমন সময় ওই জায়গা দিয়ে একটি প্লেন যাচ্ছিল। সেই প্লেনটিও এই অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে একদম ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনাটি দেখার পর সেখানকার সবাই একদম ঘাবড়ে যায়। এই ঘটনা দেখার পর তারা সহজেই বুঝতে পারে যে এটা শুধুমাত্র একটি ইনভিজিবল দেওয়ালই নয়, বরং এটি একটি রাউন্ড শেপ অর্থাৎ ডোম সদৃশ্য বস্তু যা এই শহরটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছে। অন্যদিকে একটি রেডিও স্টেশন দেখানো হয়। সেখানে ফিল এবং তার অ্যাসিস্ট্যান্ট ডোরি দুজনে মিলে সিগন্যাল আনার চেষ্টা করছিল। হঠাৎ করে সিগন্যাল চলে যাওয়াতে বেশ কনফিউজড হয়ে গিয়েছিল। এখানে ফিল মনে করে তাদের রেডিও রেটিংকে হাই করার এটাই উপযুক্ত সময়। তারা সিগন্যাল আনার জন্য উঠে পড়ে লাগে। অন্যদিকে অদৃশ্য দেয়ালের ওপার থেকে এর একটি গাড়ি ফুল স্পিডে অদৃশ্য দেয়ালের দিকে আসতে দেখে বারবি তাকে ইশারা করে থামিয়ে দেয়। এর ফলে তারা একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। আর অনুসন্ধান করার জন্য সেখানে পুলিশের একটি টিম চলে আসে, কিন্তু তারা এই অদৃশ্য দেয়াল সম্পর্কে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর সেখানে এই শহরের মেয়র চলে আসে এবং এই অদৃশ্য দেয়ালের ব্যাপারে তিনিও কিছু আঁচ করতে পারছেন না। আর এই অদৃশ্য দেয়ালের কারণে বিভিন্ন জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে, যার কারণে শহরের দিকে আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এরপর সিনে একটি বাড়িতে দেখানো হয় যেখানে জুনিয়র নামের একটি ছেলে অ্যাঞ্জি নামের একটি মেয়ের সাথে মেলামেশা করছিল। এই অ্যাঞ্জি পেশায় একজন নার্স। আর এখানে আমরা জানতে পারি যে জুনিয়র তাকে অনেক পছন্দ করে, কিন্তু অ্যাঞ্জি তাকে জানায় যে তার প্রতি তার কোনো ফিলিংসই নেই। এই কথা শুনে জুনিয়র অনেক কষ্ট পায়। কথা বলতে বলতে এক পর্যায়ে অ্যাঞ্জি অনেক রেগে যায়, আর সে জুনিয়রকে একটি চড় মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ক্যারোলিন নামের একজন মহিলা তার দুই মেয়ে অ্যালিস এবং নুরিকে নিয়ে শহরের দিকে যাচ্ছিল, কিন্তু তারা এখনও সেই অদৃশ্য দেয়ালের ব্যাপারে কিছুই জানতে পারেনি। এরপর আমরা এই চেস্টার্স মিল শহরের একজন বিখ্যাত সংবাদকর্মী জুলিয়াকে দেখি। একজন বৃদ্ধ মহিলা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছেন। এই বৃদ্ধ মহিলা তাকে জানায় যে এই সপ্তাহে প্রোপেনে ভরা 6টি ট্রাক এই শহরের দিকে আসতে দেখেছে। তার হিসেবে এত পরিমাণে প্রোপেনের মতো ফুয়েল এই শহরে নিয়ে আসা কোনো বড় ধরনের প্ল্যানিংয়ের অংশ হতে পারে। এই কথা শুনে জুলিয়া তাকে আশ্বস্ত করে যে এই বিষয়টি সে যথাযথভাবে ইনভেস্টিগেশন করবে। অন্যদিকে বিগ জিম রেডিও স্টেশনে গিয়ে ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট করে। আর এই অ্যানাউন্সমেন্ট ক্যারোলিন এবং তার দুই মেয়ে গাড়ি থেকে শুনতে পায়, কিন্তু তারা এই অ্যানাউন্সমেন্টকে পাত্তা না দিয়ে শহরের দিকে যেতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সেই অদৃশ্য দেয়ালে ধাক্কা লেগেই যাবে। এমন সময় অপর পাশ থেকে আসা একটি কাভার্ড ভ্যান মারাত্মকভাবে দেয়ালের সাথে ধাক্কা লাগে। এই ঘটনা দেখে ক্যারোলিন গাড়িতে ইমার্জেন্সি ব্রেক করে, যার ফলে এবারের মতো তারা প্রাণে বেঁচে যায়। এই ঘটনা দেখে তার মেয়ে নুরি সেন্সলেস হয়ে যায়।
আর ক্যারোলিন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে আমরা দেখতে পারি এই অজানা কারণে আহত হয়ে অনেকেই এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এখানে জুলিয়া এবং বার্বিও অনেককেই এই হাসপাতালে নিয়ে এসেছেন। জুলিয়ার হাজবেন্ড এই হাসপাতালেরই একজন ডাক্তার, তাই জুলিয়া তার সাথে দেখা করতে যায়। কিন্তু জুলিয়া দেখতে পায় যে তার হাজবেন্ড সেখানে নেই। আর এখানে এসে জুলিয়া জানতে পারে যে তার হাজবেন্ড রবিবার দিন হাসপাতালে কোনো কাজই করেন না। এতদিন তার হাজবেন্ড তাকে মিথ্যা কথা বলে এসেছে। হসপিটালের বাইরে আমরা বারবি এবং এনজিকে একসাথে দেখতে পাই। আর এই সব কিছু জুনিয়র গাড়ি থেকে লক্ষ্য করছিল। আর দুজনকে একসাথে দেখে তার অনেক রাগ হতে থাকে। অন্যদিকে এই শহরের প্রবেশদ্বার আরবি দিয়ে সিল করে দেয়া হয়। অনেক সায়েন্টিস্ট এবং গোয়েন্দা সংস্থার লোকেরাও এই অদৃশ্য দেয়ালের ব্যাপারে কিছুই জানতে পারে না। এরপর দেখানো হয় বিগ জিম প্রোপেনের বিষয়ে কথা বলার জন্য শরীফ নামের একজন পুলিশ অফিসারের সাথে দেখা করতে আসে। আর এখানে তাদের কথাবার্তার এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে এই অদৃশ্য দেয়াল সম্পর্কে তারা আগে থেকে আঁচ করতে পেরেছিল, কিন্তু তারা এই ব্যাপারে খোলাখুলিভাবে কিছুই বলছিল না। এরপর সিন বারবির কাছে আসে। সে যেহেতু এই এলাকার কেউ ছিল না, তাই সে গাড়িতেই রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। আর তখন সেখানে জুনিয়র আসে, অ্যাঞ্জি থেকে দূরে থাকার কথা বলে। এমন সময় সেখানে জুলিয়া এসে পড়ে, আর জুনিয়র তাকে দেখে স্বাভাবিক হয়ে যায়। শহরের এরকম ভয়ানক পরিস্থিতিতেও কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা একটা পার্টি করছে। এখানে আমরা জয়কেও দেখতে পাই। আর জয় শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে একজনের সাথে কথা বলছিল। আর ঠিক তখনই জয় অ্যাবনর্মাল হয়ে পড়ে এবং সে কাঁপতে কাঁপতে পিঙ্কিস্টার সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছিল। এরপরের সিনে অ্যাঞ্জিকে দেখানো হয় যে কিনা তার বাড়িতে একাই ছিল। এই সুযোগে জুনিয়র তার বাসায় এসে তাকে কিডন্যাপ করে তাকে তার বাবার একটি ভাঙ্গা শেল্টারে নিয়ে যায়। এখানে জুনিয়র তাকে বলে যে সে এই অদৃশ্য দেয়াল সম্পর্কে জানে। অ্যাঞ্জিকে জানায় যে তার বাবা তাদের পরিবারের সুরক্ষার জন্য এই শেল্টারটি বানিয়েছে। এরপর সিন দেখানো হয় জুলিয়া বারবিকে তার বাড়িতে নিয়ে এসেছে। এরপর বারবি জুলিয়া এবং তার হাজব্যান্ডের ছবি দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে আজকে যাকে মেরে কবর দিয়েছে সে জুলিয়ারই হাজব্যান্ড ছিল। অপরদিকে লিন্ডা এবং শরীফকে দেখানো হয়, যারা এই অদৃশ্য দেয়ালের আশেপাশে গাড়ির উপর নজর রাখছিল, যাতে করে এই অদৃশ্য দেয়ালের কবলে পড়ে কেউ দুর্ঘটনার শিকার না হয়। আর তখন হঠাৎ করে শরীফ নামের পুলিশ অফিসারটি হার্ট অ্যাটাক করেন, আর এখানেই তিনি মারা যান। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানে বারবি জুলিয়ার হাজব্যান্ড, যে একজন ডাক্তার, তার সাথে দেখা করতে এসেছিল। বারবি ডাক্তারকে কিছু পেমেন্টের ব্যাপারে বলছিল, কিন্তু ডাক্তার বারবিকে পেমেন্ট দিতে অস্বীকৃতি জানায় আর বন্দুক দিয়ে বারবিকে ভয় দেখাতে থাকে, যার কারণে তাদের দুজনের মধ্যে একটি হাতাহাতি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে বারবি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর বর্তমানে এসে বারবি বুঝতে পারে সে যেহেতু ভুল করে তার স্বামীকে মেরে ফেলেছে, তাই এর শাস্তি সে কোনো এক সময় পাবে। এবার বারবি সকালে যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে তার গলার মধ্যে যে চেনটি ছিল সেটি আর নেই। তাই সে জুলিয়াকে এই চেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জুলিয়া তাকে জানায় সে যদি এই চেনটি খুঁজে পায় তাহলে সে তাকে সেটা অবশ্যই ফিরিয়ে দিবে। মুহূর্তেই বারবির মনে পড়ে যায় যে তার চেনটি হয়তো সেই ডাক্তারের চেম্বারেই পড়ে গিয়েছে। অন্যদিকে জয় তার বন্ধু বেনের সাথে ছিল। বেন তার বন্ধু জয়কে সেই পিঙ্গিস্টার সম্পর্কে জিজ্ঞেস করে যা সে গতকাল রাতে অসুস্থ হওয়ার সময় বলতে চেয়েছিল, কিন্তু জয় এই পিঙ্গিস্টার সম্পর্কে কোনো কিছুই মনে করতে পারছিল না। অন্যদিকে একটি রেডিও স্টেশনে ডোরি একটি স্পেশাল ডিভাইসের সাহায্যে ডোমের বাইরের লোকজনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, যার সাহায্যে সে বাইরের সোলজারদের নিজেদের মধ্যে বলা সব কথা শুনতে পায়, কিন্তু তাদেরকে কোনো কিছুই বলতে পারছিল না। আর সেখানে দায়িত্বশীল সোলজাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও এই অদৃশ্য দেয়াল সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। অন্যদিকে বিগ জিম রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল। তখন লিন্ডা সেখানে আসে আর তাকে শরীফের মৃত্যুর কথা জানায়। তখন তারা মর্গে চলে আসে, যেখানে ডেড বডিগুলো রাখা ছিল। এদিকে অ্যাঞ্জি শেল্টার থেকে পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে এই শেল্টার থেকে বের হতে পারছিল না। এমন সময় সেখানে জুনিয়র আসে আর তাকে একটি শিকলের সাহায্যে বেঁধে রাখে। এরপর বিগ জিম মর্গের একজনের সাথে দেখা করে, যার নাম লেস্টার। এই লেস্টার শরীফেরই একজন বন্ধু ছিল। হঠাৎ করে শরীফের মৃত্যুতে সে অনেক কষ্ট পায়। এরপর লিন্ডা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়াতে বিগ জিম প্রোপেনের চালানের ব্যাপারে তার সাথে কথা বলে। আমরা জানতে পারি যে প্রোপেনের চালানের ব্যাপারে এই তিনজনেরই হাত ছিল। এখানে তারা শরীফের মৃত্যুতে কিছুটা আশ্বস্ত হয় যে প্রোপেনের চালানের ব্যাপারে সে আর কাউকে কিছুই বলতে পারবে না। পরদিন যখন লিন্ডা পুলিশ স্টেশনে আসে, সে দেখতে পায় যে বিগ জিম শরীফের চেম্বারে কিছু কাগজপত্র খুঁজছে। লিন্ডা তাকে জানায় যে সে এখানে কি করছে। বিগ জিম তাকে বলে যে সে শরীফের ইন্স্যুরেন্সের কাগজপত্র খোঁজার জন্য এখানে এসেছে। আসলে বিগ জিম প্রোপেনের চালানের কাগজপত্র খোঁজার জন্যই এখানে এসেছিল, যে কাগজপত্রগুলো পরবর্তীতে তাকে অসুবিধায় ফেলতে পারে।
এরপর সে তৎক্ষণাৎ বাইরে আসে এবং সে লিস্টারকে সাথে নিয়ে শরীফের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিগ জিম ধারণা করেছিল যে পেপারসগুলো হয়তো তার বাড়িতেই রয়েছে। বুড়ি রেডিও স্টেশনে আর এখানে এসে সে জানতে পারে যে সেনাবাহিনীরা মাটি খুঁড়ে সেই অদৃশ্য দেয়ালকে বাইরে আনার চেষ্টা করছে, কিন্তু তারা এই কাজেও ব্যর্থ হয়ে যায়। এরপর জুলিয়া রেডিওর সাহায্যে সম্পূর্ণ শহরে অদৃশ্য দেয়ালের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দেয়, যা শুনতে পেয়ে সবাই ভয় পেতে শুরু করে। এরপর জয় এবং বেন সেই অদৃশ্য দেয়ালের কাছে চলে আসে। তারা দেখে যে সায়েন্টিস্টরা সেই অদৃশ্য দেয়ালে পানি দিচ্ছিল, এটা জানার জন্য যে পানি দেওয়ার ফলে এই দেয়ালের কোনো পরিবর্তন আসে কিনা। এত কিছুর পরেও অদৃশ্য দেয়াল সম্পর্কে তারা কিছুই জানতে পারে না। অন্যদিকে বারবি তার চেইন খোঁজার জন্য সেই ডাক্তারের চেম্বারে আসে। এখানে এসে সে তার চেনটি খুঁজে পায়। সে যখন এটি হাতে নেয় তখন সেখানে জুনিয়র চলে আসে আর জুনিয়র বারবিকে বলে বলে সে কি এনজিকে ভালোবাসে। কিন্তু বারবি ভেবেছিল যে জুনিয়র হয়তো তার চেনটি নেওয়ার সময় তাকে দেখে ফেলেছে, তাই সে জুনিয়রের উপর আক্রমণ করে বসে। এরপর সিন দেখানো হয় লেস্টার শরীফের বাড়িতে এসে সেই পেপারগুলো খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর ড্রয়ারের নিচে প্রোপেনের চালানের সেই কাগজগুলো খুঁজে পায় এবং সেগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু অসাবধানতাবশত সেই আগুন জানালার কাপড়ে লাগলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের এই ঘটনাটি দেখতে পেয়ে সেখানে সবাই ছুটে আসে এবং তারা সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু এই অদৃশ্য দেয়ালের কারণে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা আসতে পারে না। বারবি লিন্ডাকে বলতে থাকে যে এই আগুন যদি তারা কোনোভাবে নেভাতে না পারে তাহলে আগুনের ধোঁয়ায় আর উচ্চ তাপমাত্রায় তারা সকলে মারা পড়বে। তাই তারা নিজেরাই একটা কূপ থেকে বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তখন লিন্ডা ঘরের মধ্যে থেকে লেস্টারের আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে গিয়ে দরজা ভেঙে তাকে রুম থেকে বের করে আনে আর তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তারা সেই আগুন নেভাতে ব্যর্থ হয়। অবশেষে বিগ জিম একটা লোডার নিয়ে আসে এবং সেই ঘরটিকে ভেঙে দেয়। এরপর তারা অনেক কষ্টে সে আগুন নেভাতে সক্ষম হয়। এরপর সেখানে থাকা পল নামের একজন পুলিশ অফিসার হতাশ হয়ে সবাইকে বলতে থাকে যে তার কখনোই বাইরে বের হতে পারবে না, যার কারণে অক্সিজেন সংকটে তারা সবাই এখানেই মারা পড়বে। এই কথা বলে সে আকাশের দিকে তাক করে গুলি ছুটতে থাকে আর এই গুলিগুলো রিটার্ন এসে একজন পুলিশ অফিসারের গায়ে লাগে আর সে এখানেই মারা যায়। এই ঘটনার পর লিন্ডা পল নামের পুলিশ অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। অন্যদিকে জয় তার বন্ধুদেরকে নিয়ে স্কেটিং খেলতে যায়। এরপর সেখানে নুরি আসে আর সে জয়কে বলে যে তার ফোনে একদম চার্জ নেই। এই কথা শোনার পর জয় নুরিকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ তাদের বাড়িতে জেনারেটরের ব্যবস্থা ছিল। অন্যদিকে লিন্ডা পলকে থানায় নিয়ে আসে। সেখানে কিছু লোক পলকে অ্যারেস্ট করাতে তার প্রোটেস্ট করছিল। এরপর বিগ জিম এসে পরিস্থিতিকে শান্ত করে। পলকে যখন লকআপে বন্দি করে রাখে তখন পলের হার্ট অ্যাটাক আসে আর লিন্ডা তাকে বাঁচানোর জন্য লকআপ খুলে তার কাছে আসে। আর সাথে সাথেই পল লিন্ডার উপর আক্রমণ করে লিন্ডাকে লকআপে বন্দি করে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জুনিয়র এনজির কাছে আসে আর এনজি বুঝে যায় যে এখান থেকে বের হতে হলে জুনিয়রকে কোনো না কোনোভাবে ফাঁসাতে হবে। তাই সে জুনিয়রকে তার ছোটবেলার কথা বলতে থাকে। দুজনে ছোটবেলায় একটা বন্ধ টানেলের ভেতরে যেত। সে জুনিয়রকে বলে যে হয়তো সেই অদৃশ্য ডোমটি টানেলে কোনো প্রভাব ফেলতে পারেনি, তাই সে জুনিয়রকে নিয়ে সেই টানেলে যাওয়ার প্রস্তাব দেয়। এই কথা শোনার পর জুনিয়র একাই সেই টানেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বিগ জিম যখন পুলিশ স্টেশনে আসে তখন সে লিন্ডাকে লকআপের ভিতরে দেখতে পায়। এরপর সে সঙ্গে সঙ্গে লিন্ডাকে লকআপ থেকে বের করে। লিন্ডা তাকে বলে পল তাকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তাই লিন্ডা পলকে ধরার জন্য জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে পল বেশিরভাগ সময়ই শিকারের জন্য সেই জঙ্গলে যায়। আর তখন বিগ জিম তাকে ধরার জন্য একটি টিম তৈরি করে। অন্যদিকে রেস্টুরেন্টে বসে থাকা ক্যারোলিন তার মেয়ের জন্য বেশ চিন্তিত ছিল, কারণ সে আগের দিন তার মাকে না জানিয়ে জয়ের বাসায় থেকে গিয়েছিল। এরপর সেই রেস্টুরেন্টে বিগ জিম চলে আসে আর সবাইকে পলকে খুঁজে বের করার জন্য তার টিমে যোগ দিতে বলে। বিগ জিম বারবিকেও তার সঙ্গে যেতে বলে, কারণ আগুন নেভানোর সময় সে দায়িত্ব নিয়ে কাজ করেছিল। তারা সবাই মিলে জঙ্গলে চলে আসে। এখানে এসে বারবি সবাইকে জানায় যে সে এক সময় আর্মিতে কাজ করত। অন্যদিকে জুনিয়রকে দেখানো হয় যে সে টানেলের দিকে যাচ্ছিল আর এখানে জুলিয়া তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। এখানে জুনিয়র খুবই নার্ভাস আর বিচলিত হয়ে জুলিয়াকে উত্তর দেয় যে সে পাশেই তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু জুনিয়রকে দেখে সন্দেহ হয়, তাই সে তাকে ফলো করতে থাকে। জুনিয়রকে ফলো করতে করতে সেও টানেলে চলে আসে। এরপর সিন জয়ের বাড়িতে দেখানো হয়। জয় এবং নুরি একসাথে নাস্তা করছিল।
জয় এর আগে কখনো কোনো মেয়ের সাথে এভাবে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেনি। এই কারণে সে একটু বেশ নার্ভাস ফিল করছিল। বেন তার বন্ধুদের নিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য সেখানে আসে। এই ব্যাপারটি জয়ের একদমই ভালো লাগে না। তাই সে বেনকে বলতে থাকে যে এই সময় জেনারেটরের মিসইউজ করা একদমই ঠিক হবে না। কারণ সারা শহরে বিদ্যুৎ না থাকায় এই জেনারেটরই তাদের শেষ ভরসা ছিল। এরপর জঙ্গলে দেখানো হয় যে তারা সবাই পলকে খুঁজে পেয়েছে। আর এমন সময়ে পল একটি মেয়ের পায়ে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। আর বিগ জিম এবং বারবি তাকে ধাওয়া করতে থাকে। এরপর জুনিয়র টানেলের শেষ পর্যায়ে এসে পৌঁছায়। আর এখানে সেই অদৃশ্য দেয়ালের সাথে তার ধাক্কা লাগে। সে দেখতে পায় যে সেই অদৃশ্য দেয়ালটি এই টানেলের ভেতরেও প্রবেশ করেছে। সে একদম দেয়ালের কাছে যায়। তখন জুলিয়া পেছন থেকে তাকে নিষেধ করে। আর জুনিয়র এখানে জুলিয়াকে দেখতে পেয়ে বেশ রেগে যায়, কারণ জুলিয়া তাকে ফলো করছিল। আর রেগে গিয়ে জুনিয়র অদৃশ্য দেয়ালে আঘাত করতে থাকে। এক পর্যায়ে জুলিয়া তাকে থামায় এবং তারা দুজনে বসে কথা বলতে থাকে। এখানে জুলিয়া তাকে জানায় যে অনেকদিন আগে একটি কাজে ফেঁসে গিয়ে তাকে সংবাদকর্মীর এই পেশায় আসতে হয়েছে। আর এদিকে জয়ের বাড়িতে সবাই মোবাইল চার্জ দেওয়ার জন্য ভিড় জমায়। আর এখানে একটি ছেলে মোবাইল চার্জ দেওয়ার জন্য সবার কাছ থেকে টাকা নিতে শুরু করে। আর এই বিষয়টি জয়ের একদমই ভালো লাগে না, কিন্তু সে তাকে কিছুই বলতে পারছিল না। এই বিষয়টি হ্যান্ডেল করার জন্য সেখানে নুরি চলে আসে। ছেলেটি রেগে গিয়ে তাকে মারতে যাবে এমন সময় সেখানে তার ইলেকট্রিসিটি চলে যায়। এটা দেখে জয় বেশ খুশি হয়। এরপর বারবি এবং বিগ জিম পলকে খুঁজে পায়। তখন পল জিমের দিকে রাইফেল তাক করে। পল যখন তাকে মারতেই যাবে তখন পেছন থেকে লিন্ডা এসে তাকে শ্যুট করে। অন্যদিকে ক্যারোলিন জয়ের বাড়িতে আসে। আর এখানে এসে সে নুরিকে বকাঝকা করতে থাকে, কারণ সে তার মাকে না জানিয়ে এখানে এসেছে। মায়ের বকা হাত ধরে আর সাথে স্ট্রেংথ স্পার্ক উৎপন্ন হয়। আর তারা দুজনেই কাঁপতে থাকে। এখানে তারা দুজনেই পিঙ্ক স্টারের বিষয়ে বলতে থাকে। এরপর জুনিয়র শেল্টারে চলে আসে। এবার তার হাতের একটি ফার্স্ট এড বক্স ছিল। আর এনজি তার হাত ড্রেসিং করিয়ে দেয়। আর জুনিয়রের অজান্তেই একটি সিজার লুকিয়ে রাখে। এরপরের দৃশ্যে দেখানো হয় জুলিয়া এবং বারবি জুলিয়ার বাড়িতে ফিরে এসেছে। এর কথা শোনার পর জুলিয়া বারবির উপর একটু সন্দেহ করতে থাকে। আর বারবি যখন ফ্রেশ হতে যায় তখন জুলিয়া তার জিনিসপত্র চেক করতে শুরু করে। আর এখানেই এই সিরিজের পার্টটি শেষ হয়ে যায়।